Hello and welcome dear students. Welcome to our channel Rise Smart Bangla. সামনেই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আর এক সপ্তাহ দেরি নেই। তো সেই পরীক্ষায় অবশ্যই তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ জানবে সায়েন্সের কোশ্চেন কিন্তু বরাবরই বেশি আসে। তাই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এনভায়রনমেন্ট এই বিষয়গুলোকে পরীক্ষার জন্য খুব ভালোভাবে দেখে যেতে হবে এবং তার যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে মানে সায়েন্স রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো থেকেও কিন্তু পিএসসি মিসলেনিয়াসে প্রশ্ন আসতে দেখা যায়। তাই আমরা সেগুলোর দিকেও কিন্তু একটু নজর রাখবো বা লাস্ট এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়ে যাব। কিন্তু কিছু স্ট্যাটিক পার্ট ডেফিনেটলি থাকে, তাই এই স্ট্যাটিক পার্টগুলো বারবার রিভিশনের প্রয়োজন হয়, কারণ রিভিশন না করলে এগুলো আমরা চট করেই ভুলে যেতে পারি। তো সেই কারণেই আজকে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় আসার উপযুক্ত প্রায় 50টা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই সেশনটা দেখো, প্রশ্নগুলোর আলোচনা শোনো, আশা করি তোমরা অনেকটাই বেশি উপকৃত হবে এবং পরীক্ষায় তোমাদের বেশ সাহায্য হবে। তো শুরু করছি আমাদের আজকের ক্লাস, আজকের মিসলেনিয়াস ওরিয়েন্টেড বায়োলজি প্র্যাকটিস সেশন। শুধু বায়োলজি নয়, ইভিএস এর কোশ্চেনও আমরা আমাদের এই প্র্যাকটিস সেশনে ডেফিনেটলি পাবো। তো আমাদের পরবর্তী স্লাইড চলে যাই সেখানে। তার আগে তোমাদের একটা বিশেষ কথা বলি, বিভিন্ন ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি বিভিন্ন কোট তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা একটু মনোবল পাও, কারণ আমি জানি ছাত্রছাত্রীদের পড়তে পড়তে অনেক সময় হতাশ লাগে বা অনেক সময় তারা দিশেহারা হয়ে পড়ে যে কতটা পড়বো, কিভাবে পড়বো, এত আমরা মাথায় রাখতে পারছি না। এই সমস্যাগুলো সব ছাত্রছাত্রীর হয়। তো সেই জন্যই কিছু কথা, কিছু মোটিভেশন যদি আমরা একটু মাথার মধ্যে রাখি বা একটু কেউ যদি আমাদের বলে, মনে হয় একটু মনোবল ফিরে পেলাম। তো সেই জন্যই আজকেও তোমাদের জন্যই একটা মোটিভেশনাল কোট আমি রেখেছি স্লাইডে, একটু সেটা পড়ে তোমাদের বলি, তাহলে আশা করি ভালো লাগবে। বি হাংরি ফর সাকসেস, হাংরি টু মেক ইউর মার্ক, হাংরি টু বি সিন অ্যান্ড টু বি হার্ড অ্যান্ড টু হ্যাভ অ্যান এফেক্ট, অ্যান্ড as you move up and become successful, make sure also to be hungry for helping others. তাহলে এই যে খিদেটা, আমাকে চাকরি পেতেই হবে, আমাকে কিছু করে দেখাতেই হবে, এইটা যদি তোমার মধ্যে থাকে তাহলেই কিন্তু তুমি সত্যিকারের একজন কি বলবো যে এক্সাম্পল হয়ে উঠতে পারো সমাজের কাছে। কেন? কারণ এই খিদেটা তোমার থাকলে তুমি ডেফিনেটলি চাকরি পাবে। হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন ঠিকই হবে, এই কথাটা বারবার বলি। এবং তার সাথে সাথে যদি তোমরা সফলতা পাও বা সাফল্য পাও, তাহলে কিন্তু তোমরা পরবর্তী প্রজন্মকে বা পাশাপাশি যারা যে সমস্ত ভাই বোনরা প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও কিন্তু গাইড করতে পারবে বিভিন্ন বিষয়। তাই খিদেটা জিয়ে রেখো, খিদেটা বজায় রেখো, খিদেটাকে কিন্তু মরে যেতে দিও না, তাহলেই তোমরা সাফল্য পাবে। ব্যর্থতা আসবে, বারবার ওঠানামা থাকবে, একটা পরীক্ষায় ফেল করব, পরেরটায় ঠিক হবে, কিন্তু মনোবল আর খিদেটা যেন কোনোভাবেই দমে না যায়। ঠিক আছে? সো চলো আমাদের পরবর্তী যে প্রশ্ন রয়েছে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সেটার মধ্যে চলে যাই। দেখো, আমাদের প্রথম প্রশ্ন যেটা আসছে সেটাতে বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যাম্ফিবিয়ান মিনস? তাহলে উভচর শব্দটার আক্ষরিক অর্থ কি বলতে চাওয়া হচ্ছে, রাইট? তাহলে উভচর ডেফিনেটলি আমরা পড়ি বা আমরা জানি, উভচর মানে যারা দু জায়গাতেই থাকে, দু জায়গা ইন দ্য সেন্স জলেও থাকে এবং স্থলেও থাকে। তাই খুব স্বাভাবিকভাবেই উভচর শব্দের আক্ষরিক অর্থ কিন্তু টু লিভস। অর্থাৎ আজকে যদি আমি ট্যাডপোলের ক্ষেত্রে বিচার করি বা ট্যাডপোলের ক্ষেত্রে দেখাই, তাহলে ডেফিনেটলি ট্যাডপোলের দুটো লাইভস আছে। ডেফিনেটলি একটা তার ওয়াটার বডিতে এবং আরেকটা হচ্ছে তার ল্যান্ডে। সরি, এখানে একটু ভুল হলো, ওয়াটার বডিতে ট্যাডপোল থাকে আর ম্যাচিওর যে
ফ্রগ, সেই ম্যাচিওর ফ্রগ কিন্তু থাকছে ল্যান্ডে। তাহলে ব্যাঙের লাইফ সাইকেলে আমরা দুটো পর্যায় লক্ষ্য করি বা দুটো পর্যায় দেখতে পাই, এবং সেই জায়গা থেকেই কিন্তু এটা বারবার আসছে। ঠিক আছে, ওকে। তো আমাদের এই প্রশ্নটার ডেফিনেটলি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যামফিবিয়ান মানে হলো টু লাইভস। অ্যামফিবিয়ান মানে হলো টু লাইভস। ওকে, চলে যাব আমাদের ঠিক এর পরবর্তী প্রশ্ন। চলো দেখে নি কি আছে। দেখো পরবর্তী প্রশ্ন যেটা বলা হচ্ছে, দ্য ফ্লেশি থ্যালামাস ইজ এডিবল ইন। মাংসলো থ্যালামাস যার ক্ষেত্রে গ্রহণযোগ্য তা হলো, এই যে ফুল বা বিভিন্ন ধরনের ফল, ফুল থেকেই ফল তৈরি হয়, এবং ফলের যে এডিবল পার্ট সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই বারবার করেই মনে রাখতে হবে কোন ফলের এডিবল পার্ট কি আছে। তো থ্যালামাস, যেটাকে বাংলায় বলা হচ্ছে পুষ্পাক্ষ, থ্যালামাস এটাকে আমরা বাংলায় কি বলছি? আমরা বাংলায় বলছি পুষ্পাক্ষ। এবং এই পুষ্পাক্ষ কার ক্ষেত্রে খাওয়া হয়? না, অ্যাপেলের ক্ষেত্রে খাওয়া হয়। তাই ডেফিনেটলি এখানে অ্যাপেল হচ্ছে সঠিক উত্তর। এবং অ্যাপেল যেহেতু থ্যালামাস থেকেই ডেভেলপ করে, সেই জন্য অ্যাপেল কিসের উদাহরণ? অ্যাপেল ইজ অ্যান এক্সাম্পল অফ false fruit as it develops from thalamus। আর যে সমস্ত ফল আমরা জানি সরাসরি ভাবেই ওভারি থেকে তৈরি হয় তারা হচ্ছে ট্রু ফ্রুট, যেমন ম্যাঙ্গো একটা ট্রু ফ্রুটের উদাহরণ। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজ মানের একটা প্রশ্ন। তো সেখানে কি বলা হচ্ছে, ভারসাম্য রক্ষা বা ব্যালেন্স সেটা যার দ্বারা নিয়ন্ত্রিত হয়। দ্য সেন্স অফ ব্যালেন্স ইজ অ্যাচিভড বাই, কি কি অপশনে রয়েছে? সেরিব্রাম ইকুইলিব্রিয়াম, তারপর রয়েছে থ্যালামাস ইকুইলিব্রিয়াম, তারপরে রয়েছে সেরিবেলাম ইকুইলিব্রিয়াম, এবং রয়েছে দেখো স্পাইনাল কর্ড ইকুইলিব্রিয়াম। তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের মস্তিষ্কের যে অংশটি ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার সঙ্গে যুক্ত সেটা হলো কি? তোমরা আশা করি প্রত্যেকেই জানো, কি হবে? সেরিবেলাম, বা আমরা বলি লঘু মস্তিষ্ক, তাই তো? সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক। তাহলে এই প্রশ্নটার ডেফিনেটলি সঠিক উত্তর হবে সেরিবেলাম ইকুইলিব্রিয়াম, লঘু মস্তিষ্ক। এটাই আমাদের দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে যুক্ত। ওকে, তাহলে 3-এর ডেফিনেটলি অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন কিন্তু একটা এনভায়রনমেন্টাল পলিউশন থেকে। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ফুয়েলস কজেস মিনিমাম এনভায়রনমেন্টাল পলিউশন? কোন প্রকার তেল খুব ন্যূনতম মাত্রার বায়ু দূষণের সঙ্গে জড়িত? কেরোসিন, ডিজেল, কোল, হাইড্রোজেন। তাহলে কোন তেল ন্যূনতম মাত্রার বায়ু দূষণ ঘটিয়ে থাকে? তাহলে বুঝতেই পারছো বর্তমান সময় আমরা কিন্তু দেখছি আমাদের বিভিন্নভাবে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টেকনোলজির আবিষ্কার করা হচ্ছে, এবং সেই জায়গায় কিন্তু হাইড্রোজেন ফুয়েল বা গ্রিন হাইড্রোজেন বা হাইড্রোজেন ফুয়েল বেসড ইকোনমি, এগুলোর কিন্তু বেশ গুরুত্ব থাকছে। তাই খুব স্বাভাবিক অর্থে কোন প্রকার তেল খুব ন্যূনতম মাত্রার বায়ু দূষণের সাথে জড়িত, তার সঠিক উত্তর কি হবে? তার সঠিক উত্তর হবে ডেফিনেটলি হাইড্রোজেন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো হাইড্রোজেন।
খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পরীক্ষায় আসতে পারে, মার্ক করে রেখো। আচ্ছা, চলে যাব আমাদের এর পরবর্তী প্রশ্ন। দেখো, এটাও সহজ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি মিসলেনিয়াসে ডেফিনেটলি আসে। কি বলা হচ্ছে? দ্য কালার অফ ক্যারট ইজ ডিউ টু প্রেজেন্স অফ। গাজরের রঙের জন্য যে রঞ্জক দায়ী সেটা হলো ক্যারোটিন, ক্লোরোফিল, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন। তাহলে গাজরের রং ডেফিনেটলি সেটা কমলা, তাই কমলা বর্ণের রঞ্জকের জন্য দায়ী কে হবে? দায়ী হবে ক্যারোটিন। তাই এখানে সঠিক উত্তর ডেফিনেটলি আমরা নিয়ে নেব, দ্যাট ইজ ক্যারোটিন। ওকে, এবং আমরা এটাও পড়েছি গাজরের মধ্যে থাকছে কে? গাজরের মধ্যে থাকছে ভিটামিন এ। যে ভিটামিনের অভাব বা যে ভিটামিনের ল্যাক তৈরি করছে কি? তৈরি করছে নাইট ব্লাইন্ডনেস, বা আমরা বলি রাতকানা। ওকে, পরবর্তী প্রশ্নে চলে আসব। দেখো, পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে আউটসাইড দ্য নিউক্লিয়াস ডিএনএ ইজ ফাউন্ড ইন। নিউক্লিয়াসের বাইরে যে অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় সেটি হলো, তাহলে নিউক্লিয়াসের বাইরে কোন অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যাচ্ছে? গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম? তাহলে খুব স্বাভাবিক অর্থে এই প্রশ্নের উত্তর তোমরা বহুবার করেছো, যে অ্যাপার্ট ফ্রম নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া এবং তার সাথে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের মধ্যে কিন্তু ডিএনএ থাকে। তাই নিউক্লিয়াসের বাইরে যে অঙ্গাণুতে ডিএনএ পাওয়া যায় ডেফিনেটলি সেটা হবে কি? সেটা হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকে বা ক্লোরোপ্লাস্টের মধ্যে নিজস্ব ডিএনএ থাকে, সেই কারণে আমরা এদেরকে কি বলি? সেই কারণে আমরা এদেরকে বলি সেমি অটোনোমাস অর্গানেলি। সেমি অটোনোমাস অর্গানেলি, বা আমরা বলি সেল ইনসাইড সেল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? এটাও খুব কমন প্রশ্ন। দ্য মেটাল আয়ন প্রেজেন্ট ইন ভিটামিন বি12 ইজ। ভিটামিন বি12-এ যে ধাতব আয়ন উপস্থিত থাকে সেটা হলো কোবাল্ট, জিঙ্ক, নিকেল, আয়রন। তাহলে ভিটামিন বি12-এর মধ্যে যে ধাতব আয়ন উপস্থিত থাকে, ভিটামিন বি12-এর ডেফিনেটলি সায়েন্টিফিক নামটা কি? বি12 হচ্ছে, পড়েছি আমরা, ভিটামিন বি12 হলো কি? সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। তাহলে আমরা নাম থেকেই বুঝতে পাচ্ছি যে কি হবে, এটার মধ্যে কি থাকছে না কোবাল্ট। তাহলে ডেফিনেটলি 7-এর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। চলো দেখে নিই আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে। দেখো, পরবর্তী প্রশ্ন একটা এনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্ন। কি বলছে? দ্য মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন অফ নাইট্রেটস ইনটু অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইজ নোন অ্যাজ দ্য প্রসেস অফ। তাহলে নাইট্রেট থেকে তৈরি হচ্ছে নাইট্রোজেন, নাইট্রেট থেকে তৈরি হচ্ছে নাইট্রোজেন, তাহলে সেটাকে আমরা কি বলবো? নাইট্রেটের অণুজীব দ্বারা অবক্ষয় হয়ে নাইট্রোজেনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাকি পাট্রিফিকেশন? তাহলে খুব স্বাভাবিক অর্থে এই প্রশ্নটার উত্তর ডেফিনেটলি হবে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন। তাহলে এখানে কি হচ্ছে? নাইট্রেট থেকে তৈরি হচ্ছে ডেফিনেটলি ফ্রি নাইট্রোজেন।
এবং এই যে ডিনাইট্রিফিকেশনে কে সাহায্য করে? ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা, যেমন উদাহরণ হচ্ছে সিউডোমোনাস স্পিসিস। ওকে, চলো এবার যাব নেক্সট, পরবর্তী প্রশ্ন। দ্য পালসেস আর অবটেন্ড ফ্রম দ্য ফ্যামিলি, ডাল জাতীয় উদ্ভিদ যে ফ্যামিলি থেকে পাওয়া যায় তা হলো লিলিয়েসি, লেগুমিনোসি, সাইকাডিসি নাকি ফানজাই? তাহলে এটাও সহজ মানের প্রশ্নই। ডাল জাতীয় উদ্ভিদ সাধারণত যে ফ্যামিলি থেকে পাওয়া যায় সেটা হচ্ছে লেগুমিনোসি, বা আমরা বলি শিম্বগোত্রীয় উদ্ভিদ, বা বলে থাকি লেগুমিনাস প্ল্যান্ট। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে লেগুমিনোসি। তাহলে এটা শিম্বগোত্রীয় উদ্ভিদ, শিম্বগোত্রীয় উদ্ভিদ বা লেগুমিনাস প্ল্যান্ট। এবং এটার একটা এক্সাম্পল হচ্ছে রাইজোবিয়াম লেগুমিনোসেরাম, যেটার একটা ব্যাকটেরিয়া এবং নাইট্রোজেন ফিক্সেশনে এটার ভূমিকা রয়েছে। শিম্বগোত্রীয় উদ্ভিদ, তার কোথায় পাওয়া যায়? এটা রুটে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে রুটে দেখা যাচ্ছে শিম্বগোত্রীয় ব্যাকটেরিয়া, শিম্বগোত্রীয় উদ্ভিদে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো থাকার ফলে যেমন নাইট্রোজেন সংবন্ধন হয়, তেমনি তার পাশাপাশি এই যে এই রুটসগুলোতে দেখা যায় লাল রং বা লালচে রঙের এক প্রকার বর্ণ তৈরি হয়েছে। এটা কিসের জন্য হয়? এটা হয় আয়রনের অ্যাকিউমুলেশনের জন্য। এবং সেই কারণে মনে রাখবে, শিম্বগোত্রীয় উদ্ভিদের যে মূল রয়েছে সেই মূলে আমরা যে লাল রং দেখি সেটাকে আমরা বলে থাকি লেগ এইচবি বা লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন বিষয়টা কি? লেগুমিনাস প্ল্যান্টে যেহেতু হিমোগ্লোবিন পাওয়া যাচ্ছে সেই জন্য নামটা এরকম বলা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। ওকে, চলো চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য সুইটেস্ট সুগার? নিচের কোনটা সব থেকে মিষ্টি শর্করা নামে পরিচিত? ফ্রুট সুগার বা সুইটেস্ট সুগার আমরা বলি, রাইট? তাহলে কোনটা সবচাইতে মিষ্টি শর্করা? দেখো এটাও খুব কমন প্রশ্ন। কি কি রয়েছে? ল্যাকটোজ, ফ্রুক্টোজ, মল্টোজ, গ্লুকোজ। তাহলে খুব স্বাভাবিক অর্থে আমার মনে হয় তোমরা উত্তর জানোই বা বুঝতেও পারছো, সেটা হবে কি? সেটা হবে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ হচ্ছে কি? ফ্রুট সুগার, ফ্রুট সুগার বা আমরা বলি সুইটেস্ট সুগার। আর ল্যাকটোজটা কি? ল্যাকটোজ হচ্ছে মিল্ক সুগার বা আমরা বলি লিস্ট সুইটেস্ট সুগার, ঠিক আছে। তাহলে ফ্রুক্টোজ কিন্তু সুইটেস্ট আর ল্যাকটোজ হচ্ছে লিস্ট সুইটেস্ট। ওকে, চলো পরের কোশ্চেনে যাই। দ্য ইকোসিস্টেম কনসিস্ট অফ। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র, সেটা কি কি নিয়ে তৈরি? দেখো বলা হচ্ছে যে বায়োটিক কমিউনিটি অ্যান্ড ইটস নন লিভিং এলিমেন্ট, পপুলেশন, পপুলেশন অ্যান্ড ইটস নন লিভিং এলিমেন্ট অ্যান্ড এ বায়োটিক কমিউনিটি। তাহলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটার উত্তর কিন্তু অনেক সময় ছেলেমেয়েরা ভুল করে ফেলে। দেখো ইকোসিস্টেম তার উপাদানই হচ্ছে বায়োটিক কম্পোনেন্টস যেমন আছে, ঠিক সেরকমভাবেই অ্যাবায়োটিক কম্পোনেন্টসও আছে। তাহলে জৈব উপাদান এবং পাশাপাশি হচ্ছে অজৈব উপাদান। তাহলে এখানে কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলবো, পপুলেশন হবে না বায়োটিক কমিউনিটি হবে। তাহলে খুব স্বাভাবিকভাবে এটার উত্তর হচ্ছে বায়োটিক কমিউনিটি অ্যান্ড ইটস নন লিভিং এলিমেন্টস। তাহলে স্বাভাবিকভাবে অপশান এ হচ্ছে এটার সঠিক উত্তর।
ইকোসিস্টেম শব্দটা কে কয়েন করেছিলেন, এটা অনেক সময় প্রশ্ন আসে। ইকোসিস্টেম শব্দটা কয়েন করেছিলেন A.G. ট্যান্সলে। ওকে, আর ইকোলজি কে কয়েন করেছিলেন? ইকোলজি কয়েন করেছিলেন আর্নস্ট হেকেল। এগুলো কিন্তু ভুলবে না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, দ্যাট ইজ এটাও এই নামগুলোর সাথে পরিচিত না থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় এই সহজ প্রশ্নও কিন্তু ভুল করে ফেলি। তাহলে তিসির তেল এটা পাওয়া যাবে কোন উদ্ভিদ থেকে? তাহলে তিসির তেল এটা কি বলছে? লিনসিড অয়েল ইজ অবটেন্ড ফ্রম, দেয়ার শুড বি অ্যান অয়েল, সো লিনসিড অয়েল ইজ অবটেন্ড ফ্রম তিসির তেল। কি কি অপশান আছে দেখো, ক্যাস্টর, ফ্ল্যাক্স, গ্রাউন্ডনাট নাকি সিজম? তাহলে ডেফিনেটলি এটা সঠিক উত্তর হবে ফ্ল্যাক্স। সিজম হচ্ছে কি তিল, আর ফ্ল্যাক্স হচ্ছে তিসি। ঠিক আছে, তাহলে ফ্লাক্স অয়েলটাই হচ্ছে তিসির তেল, যেটার নিশ্চয়ই জানো যে তিল, তিসি এগুলো তৈলবীজ উৎপাদনকারী উদ্ভিদ, এবং সাথে সাথে তৈলবীজ আমরা বলছি মানে তেল কোন পার্ট থেকে পাওয়া যায়? বীজ থেকেই কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব। হুইচ অফ দ্য ফলোয়িং অর্গানিজমস possesses characteristics of plant and animal? নিচের কোনটির একই সাথে প্রাণী এবং উদ্ভিদের বৈশিষ্ট্য রয়েছে? তাহলে আমরা এখানে কি কি অপশন পাচ্ছি? ইউগ্লিনা, মাইক্রোপ্লাজমা, প্যারামিশিয়াম নাকি ক্লোরেল্লা? কোনটির একই সাথে প্রাণী এবং উদ্ভিদের বৈশিষ্ট্য রয়েছে? ইউগ্লিনা, মাইক্রোপ্লাজমা, প্যারামিশিয়াম এবং ক্লোরেল্লা। তাহলে ডেফিনেটলি এটার সঠিক উত্তর কি হবে? দেখো, ইউগ্লিনা, ক্লাইস্যামিবা এগুলো আমরা নিশ্চয়ই পড়বো বা নিশ্চয়ই জানবো। এগুলো কিন্তু মানে এক্সেপশনাল অ্যানিমাল যারা ফটোসিনথেসিস করতে পারে। তাহলে খুব স্বাভাবিকভাবে ইউগ্লিনা এটা ডেফিনেটলি একটা প্রাণী, বাট যেহেতু এটা ফটোসিনথেসিস করতে পারছে, ঠিক সেই কারণের জন্য আমরা এটাকে বলবো কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল। ওকে, সো ডেফিনেটলি অপশন এ হচ্ছে কারেক্ট। চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জ্যাকবসন অর্গান ইজ রিলেটেড টু? এটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। জ্যাকবসন অর্গান নিচের কোনটির সাথে সম্পর্কিত? দেখো, জ্যাকবসন অর্গান বিষয়টা কি? জ্যাকবসন অর্গান কিন্তু রেপটাইলসদের মধ্যে আমরা সাধারণত দেখতে পাই, যেমন সাপের মধ্যে দেখবে এই জ্যাকবসন অর্গান দেখা যাচ্ছে। সো স্পেসিফিক্যালি অবজার্ভড ইন কেস অফ স্নেকস। এবং এই জ্যাকবসন অর্গানের মেন কাজ যেটা, সেটা হচ্ছে ঘ্রাণ অনুভূতিতে সাহায্য করা, স্মেলিংয়ের কাজে সাহায্য করা। এটা জ্যাকবসন অর্গানের মেন কাজ। তাহলে ডেফিনেটলি স্মেলিং ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে চলে যাই। দেখো, ভেস্টিজিয়াল অর্গানের এক্সাম্পল থেকে একটা প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ভেস্টিজিয়াল অর্গান? নিচের কোনটা একটা নিষ্ক্রিয় অঙ্গ? আইব্রো, কলার বোন, উইজডম টিথ নাকি নেলস? এটাও খুব সহজ প্রশ্ন, উদাহরণগুলো পড়লেই পাওয়া যাবে এবং পরীক্ষায় এরকম প্রশ্ন আসতেই পারে। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে উইজডম টিথ, যেটাকে আমরা বলে থাকি কি? যেটাকে আমরা বলে থাকি থার্ড মোলার টিথ, বা আমরা বলে থাকি আক্কেল দাঁত। ওকে, সো অপশন সি হলো এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন দেখো, এই ডিজিজগুলো খুব ভালো করে কিন্তু পড়ে যাবে, ডিজিজগুলো থেকে কিন্তু প্রশ্ন ডেফিনেটলি আসতে পারে। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিজেস ইজ নট কজড বাই ব্যাকটেরিয়া? নিচের কোন রোগটা ব্যাকটেরিয়া ঘটিত নয় বা ব্যাকটেরিয়া দ্বারা ঘটে না? কি কি আমাদের অপশান রয়েছে? টাইফয়েড,
ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া নাকি কলেরা? তাহলে ডেফিনেটলি আমরা বুঝতেই পারছি যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ডেফিনেটলি ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস ঘটিত রোগ। টাইফয়েড কোন ব্যাকটেরিয়া করে? সালমোনেল্লা টাইফি বা সালমোনেল্লা টাইফোসা ব্যাকটেরিয়া। ডিপথেরিয়া কে করবে? কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এবং এটাও একটা ব্যাকটেরিয়া। কলেরা কে করবে? ভিব্রিও কলেরি, এটাও একটা ব্যাকটেরিয়া। তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের সঠিক উত্তর হয়ে গেল এই প্রশ্নটার জন্য, দ্যাট ইজ ইনফ্লুয়েঞ্জা। এটা একটা ভাইরাস ঘটিত রোগ। চলো পরের কোশ্চেন দেখো, এটাও খুব কমন প্রশ্ন। হুইচ মস্কুইটো স্প্রেডস ডেঙ্গু? কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? কি কি অপশানে আছে? ম্যানসোনিয়া, এডিস, কিউলেক্স নাকি অ্যানোফিলিক্স? তাহলে খুবই কমন প্রশ্ন এটা, সঠিক উত্তর আশা করি আন্দাজ করতেই পারছো, দ্যাট ইজ এডিস মশা। এডিস মশা কিন্তু ডেঙ্গু রোগ ছড়ায়, এবং এই এডিসকে আমরা কি বলি? এই এডিসকে আমরা বলি টাইগার মস্কুইটো। ঠিক আছে, তাহলে 17 বম্বে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরের কোশ্চেন দেখো, খুব অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেন, পরীক্ষায় আসতেই পারে। কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাকটেরিয়া ইজ বেনিফিশিয়াল ফর দ্য হিউম্যান বডি? নিচের কোন ব্যাকটেরিয়া মানব শরীরের জন্য উপকারী? স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস বা তার সাথে রয়েছে সালমোনেল্লা। তাহলে সালমোনেল্লা টাইফি একটু আগেই তোমাদের বললাম টাইফয়েড রোগ সৃষ্টির সাথে যুক্ত। দেন ল্যাক্টোব্যাসিলাস, বুঝতে পারছো এটাই কিন্তু সঠিক উত্তর, কারণ ল্যাক্টোব্যাসিলাস কি করে? দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে, যেটা একটা উপকারী ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি, নিউমোনিয়া রোগ ছড়ায়। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, এটাও কিন্তু আমাদের রেসপিরেটরি ইনফেকশনের তৈরির সাথে যুক্ত রয়েছে। তাহলে খুব স্বাভাবিক অর্থে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি। সঠিক উত্তর হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, অ্যান্ড ডেফিনেটলি ইট ইজ one kind of beneficial bacteria. ক্লিয়ার? চলো, ক্লাস কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, এবং তার সাথে এটাও বলে দিই যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। বিভিন্ন ক্লাস এখন হচ্ছে, পরপর এখন পরীক্ষা আছে, এবং সেই পরীক্ষা পিএসসি ক্লার্কশিপ আছে, তারপর WBCS প্রিলিমিনারি আছে। তো ডেফিনেটলি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে যখন যে সময় ক্লাসগুলো হচ্ছে নোটিফিকেশান পেয়ে যাবে। চলো পরের কোশ্চেনও দেখো, খুব সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। সেটা হচ্ছে কি, ফল সংক্রান্ত পড়াশোনা তাকে আমরা কি বলি? ফল সংক্রান্ত পড়াশোনা তাকে আমরা বলছি পমোলজি। ফল সংক্রান্ত পড়াশোনা তাকে আমরা ডেফিনেটলি বলছি পমোলজি। অন্যদিকে অ্যান্থোলজি অপশানে রয়েছে। অ্যান্থোলজিটা কি? অ্যান্থোলজি হচ্ছে স্টাডি অফ ফ্লাওয়ার। স্পার্মোলজি হচ্ছে স্টাডি অফ সিড। আর এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদের হোমওয়ার্ক রইল পেট্রোলজি। হোয়াট ইজ পেট্রোলজি? এটা কিন্তু হোমওয়ার্ক রইল, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটার মানে কি। চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেন। দেখো আবারও কিন্তু এডিবল পার্ট থেকে, কারণ এডিবল পার্টের প্রশ্ন সবসময় ইম্পর্টেন্ট থাকে। হুইচ পার্ট অফ দ্য কোকোনাট ইজ এডিবল? নারকেলের কোন অংশটি ভোজনযোগ্য? তাহলে কি হচ্ছে? ফ্রুট স্কিন, এন্ডোস্পার্ম, এমব্রায়ো নাকি কটিলেডন? তাহলে ডেফিনেটলি নারকেলের যে অংশটি ভোজনযোগ্য সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। আমরা নারকেলের লিকুইড এন্ডোস্পার্ম এটা কিন্তু খাই। তাহলে লিকুইড এন্ডোস্পার্ম, নারকেলের জল বা হার্ড এন্ডোস্পার্ম সেটাও বলা যেতে পারে, নারকেলের যে মালা সেটা। তাহলে নারকেলের ভোজনযোগ্য অংশ ডেফিনেটলি কিন্তু এন্ডোস্পার্ম। চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। দ্য লোকোমোটরি মোড অফ আর্থওয়ার্ম
কেঁচোর গমন পদ্ধতি তার নাম কি? ক্রলিং, লুপিং, ক্রিপিং, নান অফ দিস। তাহলে কেঁচো কিভাবে চলে? তার বিভিন্ন রকম পেশি রয়েছে, ঠিক আছে, সেই পেশিগুলো সে ভাঁজ করে এরকম পেছন দিকে ঠেলে, তারপর এগিয়ে যায়, ঠেলে এগিয়ে যায়, ঠেলে এগিয়ে যায়। তাহলে এভাবেই হচ্ছে। তাহলে কেঁচোর গমন পদ্ধতি কি হবে? কেঁচোর গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং। কেঁচোর গমন পদ্ধতি তাহলে ডেফিনেটলি হয়ে গেল ক্রিপিং। ওকে, কেঁচোর গমন পদ্ধতি হচ্ছে ক্রিপিং। তারপর চলে যাব আমাদের নেক্সট প্রশ্ন। মাম্পস ডিজিজ ইজ কজড বাই ইনফ্ল্যামেশন অফ হুইচ পার্ট অফ হিউম্যান বডি? মাম্পস রোগ মানব শরীরের কোন অংশের প্রদাহের ফলে ঘটে? মাম্পস কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ। এবং দেখো এখানে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের স্যালিভারি গ্ল্যান্ডসগুলো আছে সেগুলোকে অপশানে দেখতে পাচ্ছি, যেমন সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, ইনফ্রাঅরবিটাল গ্ল্যান্ড। তাহলে এই জায়গায় সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ডেফিনেটলি হবে প্যারোটিড গ্ল্যান্ড। মনে রাখবো আমরা, প্যারোটিড গ্ল্যান্ড কিন্তু আমাদের লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড, এবং প্যারোটিড গ্ল্যান্ড মাম্পস রোগে অ্যাফেক্টেড হয়। দিস ইজ হোয়াট? দিস ইজ দ্য লার্জেস্ট স্যালিভারি গ্ল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান ইজ কল্ড ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি? খুব কমন প্রশ্ন এবং অনেকের কাছে আবার নাও চেনা থাকতে পারে। যারা ঠিকঠাক সিরিয়াসলি পড়াশোনা করেছো তারা হয়তো দেখে বুঝতেই পারছো কি উত্তর হবে। তাহলে কোন অঙ্গকে মানব শরীরের ব্লাড ব্যাংক বলা হয়? লিভার, হার্ট, স্প্লিন অর নান অফ দিস? তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর ডেফিনেটলি হবে স্প্লিন। বাংলায় আমরা এটাকে কি বলি? বাংলায় আমরা এটাকে বলি প্লিহা, এবং ইট ইজ দ্য লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড, লার্জেস্ট লিম্ফ গ্ল্যান্ড। পাশাপাশি আরও একটা জিনিস এটাকে বলা হয়, দিস ইজ গ্রেভ ইয়ার্ড অফ আরবিসি। এখানে এসে আরবিসি বা লোহিত রক্তকণিকা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা বলছি গ্রেভিয়ার্ড অফ আরবিসি। চলো চলে যাই পরের প্রশ্ন। দেখো এটাও কিন্তু খুব কমন, ভিটামিনের পার্ট, খুব ইম্পর্টেন্ট সব সময়ের জন্য, যে কোনো পরীক্ষার জন্য, তাই ভিটামিন সেটা কিন্তু দেখে যেতে হবে। কি বলছে? মূত্রের সাথে কোন ভিটামিন নির্গত হয়? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি অ্যান্ড ভিটামিন কে। তাহলে ডেফিনেটলি মূত্রের সাথে যে ভিটামিন নির্গত হবে সেটা হচ্ছে ভিটামিন সি। মূত্রের সাথে যে ভিটামিন নির্গত হবে সেটা হচ্ছে ভিটামিন সি। এবং দেখো এখানে একটা জিনিস আমি ক্লু দিয়ে দিই, ভিটামিন সিটা কিন্তু ওয়াটার সলিউবল ভিটামিন, বাদবাকি ভিটামিন এ ফ্যাট সলিউবল, ভিটামিন ডি ফ্যাট সলিউবল, ভিটামিন কেও কিন্তু ফ্যাট সলিউবল। তাহলে যেগুলো ওয়াটার সলিউবল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। ভিটামিন সি একটা উদাহরণ। চলে যাব নেক্সট কোশ্চেন। দেখো এটাও খুব কমন প্রশ্ন এবং অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ভ্যাকসিন থেকে প্রশ্ন রয়েছে। তাহলে কি বলা হচ্ছে প্রশ্নতে? যে হু ডিসকভার্ড দ্য পোলিও ভ্যাকসিন? পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? কনরাড জিউস, জোনাস সক, লুই পাস্তুর, এলি হুইটনি। তাহলে খুব স্বাভাবিক অর্থে তোমরা জানো হয়তো পোলিও ভ্যাকসিন আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন জোনাস সক। ঠিক সেই কারণে আমরা পোলিও ভ্যাকসিনকে সক ভ্যাকসিন বলেও অভিহিত করি। পোলিও ভ্যাকসিন ইজ অল্টারনেটিভলি নোন অ্যাজ সক ভ্যাকসিন। চলে যাচ্ছি পরের কোশ্চেন। দেখো, হোয়াট ইজ দ্য সেল ওয়াল অফ প্ল্যান্ট মেড অফ? উদ্ভিদ কোষের কোষপ্রাচীর কি দ্বারা নির্মিত? কার্বোহাইড্রেট, সেলুলোজ, লাইপোপলিস্যাকারাইড নাকি গ্লাইকোজেন? বুঝতেই পারছো কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে সেলুলোজ। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সেলুলোজও কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট
এবং যদি বলা হয় কখনো যদি এরকম প্রশ্ন পাও যে মোস্ট অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট অফ নেচার, প্রকৃতিতে প্রাপ্ত সর্বাধিক কার্বোহাইড্রেট কোনটা, তার উত্তর কিন্তু সবসময় বলবে কি সেলুলোজ। ঠিক আছে, চলো চলে যাই পরবর্তী প্রশ্ন। দেখো সহজ প্রশ্ন, দ্য চিফ কনস্টিটিউয়েন্ট অফ গোবর গ্যাস, গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, ইথেন, হাইড্রোজেন। তাহলে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ডেফিনেটলি হয়ে যাবে মিথেন। গোবর গ্যাস ডেফিনেটলি বায়োগ্যাস, তাহলে বায়োগ্যাস হিসাবেও আমরা দেখতে পাই বায়োগ্যাসের মুখ্য উপাদান যেমন মিথেন, তেমনি গোবর গ্যাসেরও মুখ্য উপাদান কিন্তু মিথেন। চলো পরের প্রশ্ন দেখো, স্পোর্টসম্যান ফুট ইজ ডিজিজ কজড বাই, স্পোর্টসম্যান ফুট রোগটি কিসের কারণে হয়? এখানে নামটা একটু চেঞ্জ করা হয়েছে, তোমরা পারবে আই থিঙ্ক সো। স্পোর্টসম্যান ফুটের অল্টারনেটিভ নেম কি অ্যাথলেটস ফুট। তাহলে অ্যাথলেটস ফুটের কারণ কি ছিল? এই প্রশ্নটা পিএসসির লাস্ট যেবারে মোটর ভেহিকলস ইন্সপেক্টরের পরীক্ষা হয় 2018 কিংবা 19 সালে, আমার মনে পড়ছে না ঠিক, সেবারেও কিন্তু এই প্রশ্নটা ওই পরীক্ষাতে দিয়েছিল অ্যাথলেটস ফুটের কারণ কি। তাহলে ডেফিনেটলি কি হবে? ফাঙ্গাস। এটা একটা স্কিন ডিসঅর্ডার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইকোফাইটন, মাইক্রোস্পোরাম, এপিডার্মোফাইটন, এই সমস্ত যে বিভিন্ন ফাঙ্গাসগুলো আছে তারাই কিন্তু এই অ্যাথলেটস ফুট বা স্পোর্টসম্যান ফুট নামক রোগটা সৃষ্টি করছে। তাহলে সঠিক উত্তর এই প্রশ্নটার ডেফিনেটলি ফাঙ্গাস। চলে যাব আমাদের পরের কোশ্চেন। ফ্রম দ্য ফলোয়িং পেয়ার্স ফাইন্ড দ্য ওয়ান হুইচ ইজ কারেক্টলি ম্যাচ। নিচের কোন জোড়াটি ঠিক? স্কারভি, তার সাথে রয়েছে দেখো থিয়ামিন, টিউবারকিউলোসিস, তার সাথে রয়েছে অ্যান্টি টিটেনাস সিরাম, টিটেনাস, তার সাথে রয়েছে বিসিজি বা ব্যাসিলাস ক্যালমেট-গুয়েরিন, এবং তারপর রয়েছে ম্যালেরিয়া, তার সাথে ক্লোরোকুইন। আমার মনে হয় উত্তর দেখেই চেনা যাবে, ম্যালেরিয়ার সাথে ক্লোরোকুইন যেটা যাচ্ছে সেটাই কিন্তু ঠিক, কারণ কুইন আছে মানে কুইনাইন প্রোডাক্ট, তাহলে সেই জায়গা থেকে ম্যালেরিয়ার সাথে ক্লোরোকুইনের সম্পর্কটা কিন্তু একদম আইডিয়াল। তাহলে ডেফিনেটলি সঠিক উত্তর ম্যালেরিয়ার সাথে ক্লোরোকুইন। চলো চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 30। এই প্রশ্নটা আজকে আমরা ক্লাসের শুরুতেই করছিলাম, আমি তোমাদের এক্সপ্লানেশন দিতে গিয়েও কিন্তু বলে দিয়েছি। তাই গাজর কোন ভিটামিনের উৎস? চোখ বুজে উত্তর করে দাও, গাজর ভিটামিন এর উৎস। ওকে, ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। ঠিক আছে, এটাকে অনেক সময় অ্যান্টি জেরপ্থ্যালমিক ফ্যাক্টর বলেও অভিহিত করা হচ্ছে। তারপর খুব ভালো প্রশ্ন, প্ল্যান্ট দ্যাট ইজ নোন অ্যাজ টেরর অফ বেঙ্গল, কোন উদ্ভিদকে বাংলার সন্ত্রাস বলা হয়? হুইচ প্ল্যান্ট শুড বি, হুইচ প্ল্যান্ট ইজ কল্ড টেরর অফ বেঙ্গল? তাহলে বাংলার সন্ত্রাস আমরা কাকে বলবো? কি কি রয়েছে? ওয়াটার হায়াসিন্থ, পার্থেনিয়াম, র্যাফলেশিয়া, অ্যাগারিকাস। সঠিক উত্তর জেনে রাখো, দিস ইজ ওয়াটার হায়াসিন্থ, যেটাকে আমরা চলতি কথায় কচুরিপানা বলি। এবং এই যে কচুরিপানা, এই কচুরিপানা এক ধরনের কি? কচুরিপানা এক ধরনের ইনভেসিভ স্পিসিস, এবং এই যে কচুরিপানা এটা কিন্তু খুব সহজেই ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি একটা যে কোনো ওয়াটার বডি, সেখানে খুব সহজেই কচুরিপানা কিন্তু ছড়িয়ে পড়ে বা বিস্তৃতি লাভ করে, দিয়ে গোটা ওয়াটার বডিটাকে সে নিজেই দখল করে নেয়। এর ফলে কি হয়? ডিজলভ অক্সিজেন লেভেল কমে যেতে পারে, বিওডি বেড়ে যেতে পারে, এবং সাথে সাথে ওয়াটার বডির যে ওয়াটার কোয়ালিটি সেটাও কিন্তু নষ্ট হতে পারে। তাই ডেফিনেটলি ওয়াটার হায়াসিন্থ টেরর অফ বেঙ্গল। চলো পরের কোশ্চেন দেখো, এটাও একটা জল দূষণের পার্ট থেকে প্রশ্ন। হুইচ ফেনোমেনন ইজ দ্য ন্যাচারাল এজিং অফ এ লেক বাই নিউট্রিয়েন্ট এনরিচমেন্ট অফ ইটস ওয়াটার? জলের পুষ্টি সমৃদ্ধকরণের মাধ্যমে হ্রদের স্বাভাবিক বার্ধক্য কোন ঘটনা? ইউট্রোফিকেশন, ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, নান অফ দিস।
তাহলে বুঝতেই পারছো সঠিক উত্তর কি হবে, এজিং অফ লেক হচ্ছে, যেটা হচ্ছে ইউট্রোফিকেশন। মেনলি এটার জন্য দায়ীকে নাইট্রেট এবং ফসফেট। দেখো এজিংয়ের ওপর ভিত্তি করে আমরা লেককে কিন্তু আরও দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অলিগোট্রফিক লেক, যেটা সাধারণভাবে ক্লিয়ার, মানে সেটা হচ্ছে আর্লি এজিং স্টেজ, জল সেখানে ক্লিয়ার থাকে, ঠিক আছে। তারপরে অলিগোট্রফিকের পরে যেটা আসে সেটা হচ্ছে সেটা হচ্ছে মেসোট্রফিক লেক। মেসোট্রফিক মানে যেখানে মডারেট নিউট্রিয়েন্ট রয়েছে এবং জল মোটামুটি মডারেট নিউট্রিয়েন্ট রয়েছে সেখানে, সো এটা হচ্ছে মেসোট্রফিক, এবং তারপরেই হচ্ছে ইউট্রফিক। ওকে, চলে যাব পরবর্তী কোয়েশ্চেন। দ্য ন্যাচারাল প্লেস অফ অ্যান অর্গানিজম অর কমিউনিটি ইজ নোন অ্যাজ। একটি জীব বা সম্প্রদায়ের প্রাকৃতিক বাসস্থান যা নামে পরিচিত তা হলো নিশ, বায়োম, হ্যাবিট্যাট নাকি হ্যাবিট। তাহলে ডেফিনেটলি একটা জীব সম্প্রদায়ের প্রাকৃতিক বাসস্থান কি নামে পরিচিত? ইট ইজ হ্যাবিট্যাট। হ্যাবিট্যাটকে আমরা বলে থাকি অ্যাড্রেস অফ অর্গানিজম। আর নিশ কি? নিশ হচ্ছে দ্য প্লেস ওয়্যার স্পিসিস বিকাম ফাংশনালি অ্যাক্টিভ, এবং সেই জন্য আমরা নিশকে কি বলি? নিশকে আমরা বলি প্রফেশন। নিশকে আমরা বলি প্রফেশন। হ্যাবিট্যাট হচ্ছে অ্যাড্রেস, নিশ হচ্ছে প্রফেশন। চলো পরের কোশ্চেন দেখো, খুব ভালো প্রশ্ন। চেরনোবিল নিউক্লিয়ার ডিজাস্টার অকার্ড ইন দ্য ইয়ার। তাহলে চেরনোবিল ডিজাস্টার কবে হয়েছিল? এটাও কিন্তু আমরা এবছর WBCS মেন্সে আসতে দেখেছি। চেরনোবিল ডিজাস্টার, চেরনোবিল ইউক্রেন, সেটা হয় 1986 সালে। সো এখানে চারটে অপশান রয়েছে, ডেফিনেটলি 1986। এবং এখানে আর একটা জিনিস বলে রাখি, আমাদের 1984ও রয়েছে। 1984-তে কি হয়েছিল মনে রাখতে হবে, দ্যাট ইজ ভূপাল গ্যাস ট্র্যাজেডি। খুব আসে পরীক্ষাতে, ভূপাল গ্যাস ট্র্যাজেডি 3 ডিসেম্বর 1984, এবং যে গ্যাসটা এর জন্য দায়ী সেটা হচ্ছে MIC বা মিথাইল আইসোসায়ানেট। ওকে, চলো পরের প্রশ্ন দেখে নিই। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নন পলিউটিং রিনিউয়েবল টাইপ অফ এনার্জি। যে এনার্জি রিসোর্স বা এনার্জি রিসোর্সের এক্সাম্পলগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে, কারণ এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। অদূষণকারী পুনর্নবীকরণযোগ্য শক্তির একটি উদাহরণ হলো টাইডাল, উইন্ড, সোলার, অল অফ দিস। তাহলে দেখেই বুঝতে পারছো এগুলো কিন্তু কোনোটাই পলিউটিং নয়, তাই সেই জায়গা থেকে আমরা এই প্রশ্নর সঠিক উত্তর করব অল অফ দিস, এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ। চলো নেক্সট, হুইচ এলিমেন্ট, খুব ভালো প্রশ্ন জল দূষণ থেকে আবারও, হুইচ এলিমেন্ট ইজ রেসপন্সিবল ফর গ্রাউন্ড ওয়াটার পলিউশন ইন ভেরিয়াস স্টেটস। নিচের কোন বস্তুটি বিভিন্ন রাজ্যে ভূগর্ভস্থ জল দূষণের জন্য দায়ী? তাহলে ভূগর্ভস্থ জল বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেটা দূষিত হচ্ছে কিসের জন্য? ডেফিনেটলি সেটা হচ্ছে ফ্লুওরাইড। ফ্লুরাইড, সেখান থেকে কি হয়? ফ্লুরোসিস হয়, ফ্লুরোসিস রোগ হয়। তাই সেই জায়গা থেকে আমরা সঠিক উত্তর ডিটারমাইন করতেই পারলাম, দ্যাট ইজ ফ্লুরোসিস। এটা আসছে ফ্লুরাইড টক্সিসিটি থেকে। চলো নেক্সট প্রশ্ন, এটাও দেখো বায়োডাইভার্সিটি রিলেটেড। এই ধরনের ন্যাশনাল পার্কের লোকেশন বা বিভিন্ন বায়োডাইভার্সিটি রিলেটেড প্রশ্নগুলোও কিন্তু দেখে যেও। দ্য এশিয়াটিক লায়ন ইজ ফাউন্ড ইন। এশিয়াটিক সিংহ সেটা কোথায় পাওয়া যায়? চারটে অপশান রয়েছে, গির ফরেস্ট, মানস, কাজিরাঙা, সুন্দরবন। তাহলে এটার সঠিক উত্তর কি হবে? এটার সঠিক উত্তর কিন্তু হবে গির ফরেস্ট। গির ফরেস্ট খুবই কমন প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসতেই পারে। নেক্সট, পরের প্রশ্ন দেখো যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লোগো অফ WWF, বা যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তাহলে WWF এর লোগো কি? দুটো পান্ডা এখানে রয়েছে, এবং এই দুটো নিয়েই কিন্তু ছেলেমেয়েরা খুব গুলিয়ে যায়, দ্যাট ইজ রেড পান্ডা নাকি জায়ান্ট পান্ডা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জায়ান্ট পান্ডা, সেটাই হচ্ছে WWF এর লোগো। চলো পরের কোশ্চেন দেখি কি আছে। ভালো প্রশ্ন, হোয়াট ফেনোমেনন অকার্স ডিউ টু দ্য অ্যাকিউমুলেশন অফ
সার্টেন পলিউট্যান্টস দ্যাট ইনক্রিজ ইন কনসেন্ট্রেশন অ্যালং দ্য ফুড চেন। খাদ্য শৃঙ্খল বরাবর ঘনত্ব বৃদ্ধি করে এমন কিছু দূষণকারী পদার্থ জমা হওয়ার কারণে কোন ঘটনা ঘটে? কি কি বলছে? বায়োম্যাগনিফিকেশন, ইউট্রোফিকেশন, অ্যালগাল ব্লুম নাকি নাইট্রিফিকেশন? তাহলে খাদ্য শৃঙ্খল বরাবর ঘনত্ব বৃদ্ধি করছে এমন কিছু দূষণকারী পদার্থ জমা হওয়ার কারণে যে ঘটনা ঘটবে সেটা তাহলে কি? সেটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন, বা বাংলায় কি বলা হয়? বাংলায় বলা হয় জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন। তো বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে যে ধরো একটা কোনো নন ডিগ্রেডেবল এলিমেন্ট রয়েছে যেটা পরিবেশে বিলুপ্ত হয় না বা নষ্ট হয় না, দিনের পর দিন সেটা আমরা খাচ্ছি খেতে 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 কি হচ্ছে? ট্রফিক লেভেলের মাধ্যমে আমাদের বডিতেও তার পরিমাণটা বেড়ে যাচ্ছে। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই যে জমা হওয়াটাকে আমরা বলি জৈব সঞ্চয় বা বায়ো অ্যাকিউমুলেশন, আর জমতে জমতে তার পরিমাণটা যে বেড়ে যাচ্ছে সেটাই হচ্ছে বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। যেমন একটা হচ্ছে মিনামাটা ডিজিজ রয়েছে বা মিনামাটা রোগ রয়েছে, তাহলে এই মিনামাটা ডিজিজটা কিন্তু জৈব বিবর্ধনের একটা এক্সাম্পল। চলে যাব এবার পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস আর মেন কন্ট্রিবিউটার্স অফ অ্যাসিড রেন? তাহলে কোন গ্যাস অ্যাসিড বৃষ্টির জন্য মুখ্যত দায়ী? কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড অ্যান্ড সালফার ডাই অক্সাইড অ্যান্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে সঠিক উত্তর কি নেব আমরা? সঠিক উত্তর নেব সালফার ডাই অক্সাইড অ্যান্ড নাইট্রোজেন অক্সাইড। তাহলে SOX তার সঙ্গে যদি জলীয় বাষ্পের বিক্রিয়া হয় কি তৈরি হবে? H2SO4। আবার NOx তার সঙ্গে যদি জলীয় বাষ্পের বিক্রিয়া হয় কি তৈরি হবে? HNO3। তাহলে ডেফিনেটলি এই দুটোই কিন্তু মেনলি বৃষ্টিরূপে বা অ্যাসিড বৃষ্টিরূপে ঝরে পড়ে। এবং এই যে অ্যাসিড রেন তার পিএইচটাও আমরা কিন্তু জেনে রাখবো। অ্যাসিড রেনের পিএইচ কত? অ্যাসিড রেনের পিএইচ হচ্ছে লেস দ্যান 5.6। ঠিক আছে? নর্মাল রেন ওয়াটারও কিন্তু অ্যাসিডিক। নর্মাল রেন ওয়াটার অ্যাসিডিক কারণ বিকজ অফ প্রেজেন্স অফ কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বনিক অ্যাসিড। চলো চলে যাচ্ছি পরের কোশ্চেন। দ্য পিগমেন্ট দ্যাট হেল্পস ইন ফটোসিনথেসিস ইজ প্রেজেন্ট ইন। তাহলে সালোক সংশ্লেষে সাহায্য করে যে রঞ্জক সেটা কোথায় থাকবে? অ্যামাইলোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট না ক্রোমোপ্লাস্ট? খুব স্বাভাবিক, আমরা কিন্তু উত্তর বুঝতেই পারছি কি হবে। দ্যাট ইজ ক্লোরোপ্লাস্ট, রাইট? ক্লোরোপ্লাস্টকে আমরা কি বলি? ক্লোরোপ্লাস্টকে আমরা বলি কিচেন অফ সেল, বা আমরা বলি সুগার ফ্যাক্টরি অফ সেল। অ্যামাইলোপ্লাস্ট এটা স্টার্চ স্টোর করে, লিউকোপ্লাস্ট ফুড স্টোর করে, আর সাধারণভাবে ক্রোমোপ্লাস্ট বা ক্রোমাটোপ্লাস্ট এখানে রয়েছে, ইটস রেসপন্সিবল ফর কালার অফ ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার। তাহলে ফুল বা ফলের বর্ণ নির্ধারণের জন্য কে দায়ী? ফুল বা ফলের বর্ণ নির্ধারণের জন্য কিন্তু দায়ী হচ্ছে আমাদের ক্রোমোপ্লাস্ট। চলো পরের কোশ্চেনে চলে যাব। নেক্সট, এটাও সহজ প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচনবাদ যার সাথে সম্পর্কিত, দ্য ল অফ ন্যাচারাল সিলেকশন, কি হবে? ল অফ ন্যাচারাল সিলেকশন ডেফিনেটলি হচ্ছে চার্লস রবার্ট ডারউইন, যাকে আমরা বলি ফাদার অফ এভলিউশন। ফাদার অফ এভলিউশন। ওকে, নেক্সট চলো পরের প্রশ্নে যাব। দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্ট অফ হিউম্যান ব্রেন ইজ দ্য রেগুলেটিং সেন্টার ফর সোয়ালোয়িং অ্যান্ড ভমিটিং? গলাধকরণ এবং বমন নিয়ন্ত্রণে মানব মস্তিষ্কের কোন অংশ সাহায্য করে? সেরিবেলাম তথা লঘু মস্তিষ্ক, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক, মেডুলা অবলঙ্গাটা নাকি পন্স? সঠিক উত্তর কি নেব? সঠিক উত্তর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। এটা আমাদের একদম হিন্ড ব্রেনের
অর্থাৎ পেছন দিকে থাকছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সেন্টার ফর ইনভলেন্টারি অ্যাকশনস। আমাদের শরীরের যাবতীয় যে ইনভলেন্টারি অ্যাকশনস রয়েছে সেটা সবটাই নিয়ন্ত্রণ করে মেডুলা অবলঙ্গাটা, এবং ঠিক সেই কারণেই আমরা বলছি সেন্টার ফর ইনভলেন্টারি অ্যাকশনস। এবার দেখো, খাবার গেলা বা তার সাথে বমি হওয়া এগুলো কিন্তু আমাদের ইচ্ছার অধীনে হয় না, তো ডেফিনেটলি দে আর ইনভলেন্টারি অ্যাক্টিভিটি, এবং এটা মেডুলা অবলঙ্গাটার নিয়ন্ত্রণেই থাকবে। চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা এমটিএসে এসেছিল বা তার আগে আমাদের রেলের পরীক্ষায় দিয়েছিল, ঠিক আছে? সো কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পার্টস অফ এ পিচার প্ল্যান্ট বিকাম মডিফাইড ইন্টু এ পিচার? কলসপত্রী উদ্ভিদের কোন অংশ কলসে পরিণত হয়েছে? তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি? স্টেম, লিফ, স্টিপিউল নাকি পেটিওল? তাহলে কলসপত্রী উদ্ভিদের কলসপত্রী বলা হচ্ছে, তাহলে পত্রী শব্দ মানে পাতা, তাহলে ডেফিনেটলি their leaves are modified into pitcher. ওকে, তাহলে লিফ এটা একটা ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, নিশ্চয়ই জানো, এবং ইনসেক্টিভোরাস প্ল্যান্টরা সাধারণভাবে তাদের শরীরের নাইট্রোজেন ডেফিসিয়েন্সিকে মিট করার জন্য কিন্তু ইনসেক্টকে ক্যাপচার করছে। চলো পরের প্রশ্ন। টু রিচেস্ট নোন সোর্স অফ এডিবল প্রোটিন আর? দুটো ভোজনযোগ্য প্রোটিনের উদাহরণ কি হবে? কি কি রয়েছে? মিট অ্যান্ড লিভার অয়েল, মিল্ক অ্যান্ড ভেজিটেবলস, সোয়াবিন অ্যান্ড গ্রাউন্ডনাট, সাম অ্যালগি অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস। তাহলে ভোজনযোগ্য প্রোটিন, তার উদাহরণ ডেফিনেটলি হবে সোয়াবিন অ্যান্ড গ্রাউন্ডনাট। এগুলো ডেফিনেটলি ফার্স্ট ক্লাস প্রোটিন হিসাবে বিবেচিত হয়, হুইচ কন্টেন্ট ডিফারেন্ট টাইপস অফ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডস, তো সেই জন্য। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস রেসপিরেশন ইজ ডান বাই স্কিন? তাহলে কোন প্রাণী ত্বকের সাহায্যে শ্বসন করে? ফ্লাইং ফিশ, সি হর্স, ফ্রগ নাকি ক্যামেলিয়ান? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমরা সাধারণভাবে দেখেছি যে রেসপিরেটরি অর্গান নেই, কার রেসপিরেটরি অর্গান নেই এরকম একটা অর্গানিজম হচ্ছে কেঁচো বা আর্থওয়ার্ম, যে স্কিনের সাহায্যে রেসপিরেশন করে, কিন্তু এখানে তো সেরকম কোনো অপশান নেই। তাহলে আমরা কাকে বাঁচবো? তাহলে আমরা যাতে বাঁচবো সেটা হচ্ছে ফ্রগ। ফ্রগ তার ময়েস্ট গ্ল্যান্ডুলার স্কিনের সাহায্যে কিন্তু রেসপিরেশন করতে পারে, তাই ডেফিনেটলি ফ্রগ শুড বি রাইট। চলো পরের কোশ্চেন দেখো কি রয়েছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডিজিজ ইজ ইনহেরিটেবল? নিচের কোন রোগ বংশানুক্রমে সঞ্চারিত হচ্ছে? লিউকেমিয়া, কালার ব্লাইন্ডনেস, ম্যালিগন্যান্সি নাকি হেপাটাইটিস? তাহলে যে রোগটা বংশানুক্রমিকভাবে বা বংশানুক্রমিক উপায়ে সঞ্চারিত হচ্ছে সেটা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা, যেটা কিনা ওয়ান কাইন্ড অফ এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। X-linked recessive disorder. Okay, so option B, definitely it is correct. Next, পরের কোশ্চেনে যাই। The last stable community in succession that is equilibrium with the environment is called? সাকসেশনের অন্তিম পর্যায়কে কি বলা হয়? কি কি রয়েছে? সেরাল কমিউনিটি, পায়োনিয়ার কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি নাকি অল অফ দিস? তাহলে সাকসেশন মানে পর্যায়ক্রম, হুইচ ইজ এ প্রসেস অফ হ্যাবিট্যাট চেঞ্জ, এবং ডেফিনেটলি সাকসেশনের যেটা অন্তিম পর্যায় তাকে আমরা বলবো ক্লাইম্যাক্স। পায়োনিয়ারকে, পায়োনিয়ার হচ্ছে যে সাকসেশন শুরু করে, তাহলে স্টার্টিং কমিউনিটি এটা হচ্ছে পায়োনিয়ার, আর ক্লাইম্যাক্সটা হচ্ছে এন্ড পয়েন্ট। তাহলে 47 সি কারেক্ট। নেক্সট চলে যাই পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা একবার সিজিএল আমরা পেয়েছিলাম যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডিজ ইনিশিয়েটস অ্যান অ্যালার্জিক রিয়াকশন? নিচের কোনটা অ্যালার্জি বিক্রিয়া শুরু করছে বা অ্যালার্জি বিক্রিয়ার সাথে জড়িত?
আমাদের 5 রকম অ্যান্টিবডি আছে, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি এবং আইজিই। তাহলে অ্যান্টিবডি সাধারণভাবে যেটা অ্যালার্জি প্রতিরোধের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে আইজিই। ওকে, দেখো আরও কয়েকটা তথ্য তোমাদের দিয়ে রাখি। যেমন আইজিএ, এটাকে কি বলে? এটাকে বলে সিক্রেটরি অ্যান্টিবডি। সিক্রেটরি অ্যান্টিবডি কেন? আমাদের এই যে স্যালিভা, টিয়ার বা মাদার্স মিল্ক, তার মধ্যে আইজিএ পাওয়া যায়। আইজিএমটা কি? আইজিএমটা হচ্ছে লার্জেস্ট অ্যান্টিবডি, ঠিক আছে? এবং পাশাপাশি মনে রাখবে আইজিজি, আইজিজি কিন্তু স্মলেস্ট অ্যান্টিবডি। এবং যদি বলা হয় হুইচ টাইপ অফ অ্যান্টিবডি ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট, শরীরের মধ্যে সব থেকে বেশি পরিমাণে রয়েছে কোন অ্যান্টিবডি, দ্যাট ইজ আইজিজি। এগুলো একটু নোট করে রেখো যদি মনে করো, ঠিক আছে? কারণ তোমাদেরই কাজে লাগবে। ধরো পিএসসি মিসলেনিয়াস এলো না, কিন্তু ক্লার্কশিপে লেগে গেল। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা কিন্তু আমরা 2022 সালের WBCS প্রিলিতে পেয়েছিলাম। আবার কিছুদিন আগে যে মেন্স হয়ে গেল 2023 সালে, সেই মেন্সেও কিন্তু এসছে। এখানে অনেক ছেলে মেয়ে কিন্তু এই প্রশ্নের উত্তরটা ভুল করে। দ্য ফার্স্ট ট্রান্সজেনিক প্ল্যান্ট টু বি প্রডিউসড, প্রথম ট্রান্সজেনিক উদ্ভিদ হলো ব্রিঞ্জাল, টবাকো, রাইস না কটন? তাহলে ফার্স্ট ট্রান্সজেনিক প্ল্যান্ট ডেফিনেটলি কি হবে? টোবাকো। ওকে, অ্যান্ড পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। মন্ট্রিল প্রোটোকল ওয়াজ অ্যাড্রেসিং হুইচ অফ দ্য ফলোয়িং এনভায়রনমেন্টাল ইস্যুজ? মন্ট্রিল প্রোটোকল নিম্নলিখিত পরিবেশগত সমস্যাগুলির মধ্যে কোনটি সমাধান করেছে? গ্লোবাল ওয়ার্মিং, অ্যাসিড রেন, ওজোন ডিপ্লিশন ইন দ্য স্ট্র্যাটোস্ফিয়ার অ্যান্ড এয়ার পলিউশন। তাহলে কি হবে? মন্ট্রিল প্রোটোকল, আমরা জানি ভিয়েনা কনভেনশন তারপরেই হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। যে মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সকে কিন্তু রিডিউস করা। এটা মন্ট্রিল কোথায় না কানাডাতে অবস্থিত, এবং ওডিএস বা ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স সেগুলোকে দূর করাই ছিল এই প্রোটোকলের উদ্দেশ্য। বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল প্রোটোকলগুলো একটু দেখে যাবে। আবার গ্লোবাল ওয়ার্মিং তথা গ্রিন হাউস গ্যাস রিডাকশানের সাথে যুক্ত কে রয়েছে? গ্রিন হাউস গ্যাস রিডাকশানের সাথে যুক্ত রয়েছে কিয়োটো প্রোটোকল, ঠিক আছে? তাই ডেফিনেটলি এগুলো একটু মনে রাখবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আশা করি এই 50টা কোয়েশ্চেন তোমাদের খুবই উপকারে আসবে। যে কোনো পরীক্ষাতেই আসতে পারে, শুধু পিএসসি মিসলেনিয়াস নয়, সামনে অনেকে সিজিএল দেবে, তারপর সেপ্টেম্বরের শেষে এমটিএস আছে। সো সব পরীক্ষার জন্যই কিন্তু এগুলো উপকারী হতে পারে। সো নিয়মিতভাবে পড়াশোনা করো, ক্লাসগুলি ফলো করো, প্র্যাকটিস করো, এবং আমি আশা করি তোমরা নিশ্চয়ই খুব শিগগিরই সাফল্য পাবে। অল দ্য বেস্ট আমার তরফ থেকে এবং সমস্ত রাইস এডুকেশনের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। সো গুড নাইট, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ, চলো।